রহস্য রোমাঞ্চের জ্বর ছাড়িয়ে, ভয় পাওয়া ভয়ঙ্কর গল্পের বাঁধ পেরিয়ে বিভিন্ন স্বাদের গল্প নিয়ে চলে এসেছে গল্প উইথ রায়ান। প্রতি শনি ও মঙ্গলবার আপনাদের জন্য থাকছে নতুন নতুন গল্প। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি হিমাংশু চৌধুরীর লেখা টেলিফোন অন্তিম পর্ব। গল্প শুরু করার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিন, যাতে নতুন গল্পের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে বেশি সময় নষ্ট না করে শুরু করছি আজকের গল্প, হিমাংশু চৌধুরীর লেখা টেলিফোন দ্বিতীয় ও অন্তিম পর্ব। আগের পর্বে শুনেছিলেন লেখক তার কাজের সূত্রে এসেছেন মুম্বাইতে। তিনি কোম্পানির দেওয়া একটি গেস্ট হাউসে থেকে মার্কেটিংয়ের কাজ করেন। প্রথম কদিন খুব ভালোভাবে কাটলেও গোল বাঁধল ওই গেস্ট হাউসে থাকা পুরনো একটি টেলিফোনকে নিয়ে। প্রত্যেক দিন রাত 12টার পর টেলিফোনটা বেজে ওঠে। ওই গেস্ট হাউসের কেয়ারটেকারকে এই ব্যাপারে লেখক সব কিছু জানালে সে ওই টেলিফোনটা চেক করে বলে যে ওটা অনেক দিন আগে থেকেই অকেজ হয়ে পড়ে আছে। কিছুদিন এইভাবে কাটার পর লেখক একদিন বুঝতে পারেন যে টেলিফোনটা ভুতুড়ে এবং কেউ বা কারা ওই টেলিফোনের মাধ্যমে অন্য আরেক জগৎ থেকে লেখককে কোনো মেসেজ দিচ্ছে। তারপর বাঁ হাতে ফোনের রিসিভারটা তুলে কানে লাগাল, ডান হাতে কলম রেডি। প্রথমে শোঁ শোঁ আওয়াজ, তারপরেই খটখট আওয়াজ কানে এল। কাল অবধি যেগুলো মনে হচ্ছিল র্যান্ডাম শব্দ, আজ আমার কানে সেগুলো অর্থবহ হয়ে উঠেছিল। এক একটা করে শব্দ শুনে সেগুলো ডিকোড করে পাশের খাতায় লিখে ফেলতে লাগলাম। মোটামুটি মিনিট দুয়েকের মধ্যেই ফোন কেটে গেল। আমিও খাতার দিকে তাকিয়ে দেখলাম ইংরেজিতে 3টি সেন্টেন্স লিখে ফেলেছি। উই ওয়ার কিল্ড বাই হার্ড কিলার্স, কন্ট্রাক্ট given by Adesh Sharma, purchase officer, diary and notes are in the bathroom, under a tile behind the commode, bodies in an abandoned railway water tank between Karanjadi and Vinhia station, Bipin and Arti Singh, communication engineer, Konkan railway। খানিকক্ষণ আচ্ছন্নের মতো বসে রইলাম লেখাটার দিকে তাকিয়ে। সত্যি কি কোনো বিধেয়ী আত্মার সাথে কথা বললাম হ্যাম রেডিওতে, নাকি কেউ কোনো প্র্যাকটিক্যাল জোক করছে আমার সাথে? কিন্তু অনেক চিন্তা করেও এই ব্যাপারে আমার সাথে কেউ রসিকতা কেন করবে তার কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা পেলাম না। প্রথমত, এই ঘটনা আমি কাউকেই বলিনি। দ্বিতীয়ত, ফোন নিয়ে যে একটা সমস্যা হচ্ছে সেটাও একমাত্র কেয়ারটেকার শর্মা ছাড়া কেউ জানে না। আর ও তো জানেই না যে ফোনটা এখনও রিং হয় রাতে। আর তাছাড়া হ্যামের বার্তা তো আমি নিজের কানে শুনেছি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সন্দেহ মেটাতে টেবিলটার পেছন থেকে টেনে ফোনের তারটা বের করে দেখলাম তার কাটাই আছে এখন। এর একটাই ব্যাখ্যা হয়, নিশ্চিত ব্যাপারটা অতি প্রাকৃতই বটে। লেখাটা বারবার মন দিয়ে পড়লাম। প্রেরক এর মধ্যে দিয়ে অনেকগুলো বার্তা দিয়েছে আমাকে। 1, প্রেরকের নাম বিপিন এবং আরতি সিং। 2, এরা দুজনেই অথবা একজন কঙ্কন রেলওয়েতে কমিউনিকেশন ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। 3, এদেরকে খুন করা হয়েছে। 4, এর লেখা একটা ডায়েরি এই বাড়ির বাথরুমে কোথাও লুকিয়ে রাখা আছে, তার মধ্যে হয়তো নতুন কিছু তথ্য প্রমাণ থাকতে পারে। 5, করঞ্জাদি আর ভিনেরে স্টেশনের মাঝে কোনো পরিত্যক্ত জলের ট্যাঙ্কে এদের লাশ লুকানো আছে। আমাকে এই তথ্যগুলো জানানোর মানে হলো আমাকে একটু খোঁজ খবর নিয়ে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে।
খুনের মামলা যতদূর জানি তামাদি হয় না, আর বিপিন আর আরতি সিং যে ওই বেপাত্তা হয়ে যাওয়া স্বামী স্ত্রী যারা কিনা এই ঘরেই থাকতো, সেটা তো পরিষ্কার একটু চিন্তা করলেই বোঝা যাচ্ছে। ঘুম চটকে গেছে। অগত্যা উঠে আবার বাবা গুগল দেবের শরণাপন্ন হলাম। গুগলে লেখা আছে করঞ্জাদি আর ভিনেরে স্টেশন দুটি কঙ্কন রেলওয়ের দুটি পাশাপাশি স্টেশন। মুম্বাই থেকে দূরত্ব 50-55 কিলোমিটার। এবারে বাথরুমে গিয়ে দেখতে হবে ডায়েরি পাওয়া যায় কিনা। কিন্তু এতক্ষণের অশরীরী কাণ্ড কারখানা একটু ভয় ভয় লাগতে শুরু করেছে। ঠিক করলাম দিনের আলো ফুটুক, তারপর দেখব বাথরুমে গিয়ে কি পাওয়া যায়। এই রাত্রে আর যাব না। ছেঁড়া ছেঁড়া ঘুম আর স্বপ্ন দেখে বাকি রাতটুকু কাটল। পরের দিন সকালেই বাথরুমে হানা দিলাম। কোমরটা বসানো আছে দেয়ালের গা ঘেঁষে। তার পিছনের দেয়ালে যে টাইলস বসানো আছে সেগুলো বেশ পুরোনো আমলের বড় বড় পাথরের টুকরো। দীর্ঘদিনের অযত্নের ফলে বিবর্ণ আর জীর্ণ হয়ে এসেছে। জলের দাগ আর আয়রনের দাগ সব টাইলসগুলোতে অজস্র ছাপ ফেলেছে। কোমরের ঠিক পিছনে এক সারি পাথর রয়েছে যেগুলো 2 ফুট চওড়া আর 1 ফুট লম্বা। ফোনের ডিকোডেড বার্তা মোতাবেক এই টালিগুলোর কোনোটার নিচেই আছে সেই ডায়েরি। আমি বাথরুমে ব্রাশটার পিছন দিক দিয়ে নিচের থেকে পাথরগুলো ঠোকা মারতে শুরু করলাম। নিচের দিক থেকে 3 নম্বর পাথরটায় মনে হলো ঢ্যাপ ঢ্যাপ আওয়াজ হচ্ছে। নিশ্চিত হবার জন্য বাকি টালিগুলো সবকটিতে ঠোকা মারলাম। হ্যাঁ, শুধু 3 নম্বরটাতেই ফাঁপা আওয়াজ হচ্ছে। আমার কাছে একটা ইউটিলিটি বক্স সব সময় থাকে। তার মধ্যে থেকে একটা স্ক্রুড্রাইভার নিয়ে আমি ওই পাথরটার সাথে পাশেরটার জয়নিংয়ের খাঁজের মধ্যে ঢুকিয়ে লম্বা করে ধীরে ধীরে খুঁড়তে লাগলাম। একটু খুঁড়তেই বোঝা গেল যে এই জোড়াটা সিমেন্ট দিয়ে নয়, প্লাস্টার অফ প্যারিস দিয়ে লাগানো হয়েছে। স্ক্রুড্রাইভারের খোঁচায় সহজে উঠে আসছে জোরের মশলা। তারপরে জোরের ফাঁক দিয়ে স্ক্রুড্রাইভারের ফলাটা ঢুকিয়ে একটু চার দিতেই পাথরটা উঠে এলো। পাথরের নিচের দেয়ালে একটা ফোকর মতো আছে, তাতে অয়েল ক্লথ জড়ানো একটা প্যাকেট। সাবধানে বাইরের ঘরে নিয়ে এসে খুলে দেখি ভিতরে একটা ডায়েরি আর কিছু আলাদা কাগজপত্র ও কয়েকটা ফটোগ্রাফ। ডায়েরিটা আগে খুললাম। জীর্ণ হয়ে এসেছে, পাতায় ড্যাম ধরেছে, তবে পড়া যাচ্ছে। বেশিরভাগ ইংরেজিতে আর কিছু কিছু অংশ হিন্দিতে লেখা। ছোট ছোট এন্ট্রি, শেষ লেখা 3রা সেপ্টেম্বর 1984। তার 3 মাস আগে থেকে লেখা শুরু হয়েছে। বাংলা তর্জমা করে নিচে কয়েকটা উল্লেখযোগ্য এন্ট্রি দিচ্ছি। 5ই জুন 1984। আজ সকালে আরতিকে নিয়ে ফিরলাম পাটনা থেকে। বিয়ের পর মাত্র 10 দিন কেটেছে। সেগুলো বাড়িতে বিভিন্ন রকম প্রথা আর নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েই কেটে গেছে। হানিমুনও করতে যেতে পারিনি। টিকিট কাটা ছিল কাশ্মীর যাওয়ার জন্য। যেদিন যাব তার আগের দিন অফিস থেকে জরুরি তার এলো আদেশ স্যারের। অগত্যা হানিমুন ক্যান্সেল। এসে গেলাম মুম্বাই। আরতি খুব ভালো মেয়ে, এসে এর মধ্যেই বেশ গুছিয়ে নিয়েছে। 22শে জুলাই 1984। 4 দিনের ছুটি নিয়ে ঘুরে এলাম লোনাভালা খান্ডালা। অপূর্ব জায়গা। আরতিও খুব খুশি হয়েছে। প্রকৃতি মায়ের কোলে আরতির সাথে আমার যেন নতুন করে মিলন হলো। আজ গলা ছেড়ে বলতে পারি আমি সুখী। হে ভগবান, এত সুখ যখন দিয়েইছ তখন যেন কেড়ে নিও না। 22শে আগস্ট 1984। আজ আদেশ সাহেবের সাথে বেশ কথা কাটাকাটি হয়ে গেল। টেলিগ্রাফিক পোলের ট্রান্সমিটারের জন্য টেন্ডার জমা পড়েছে কিছু। লাস্ট ডেট 28 তারিখ। আদেশ সাহেব চাইছেন টেন্ডারগুলো খুলে দেখতে সময়সীমা পেরোনোর আগেই। কারণটা সহজেই বোধগম্য। লোয়েস্ট বিড দেখে উনি কোনো দামি কোম্পানির হয়ে আরো কমে টেন্ডার জমা দেবেন। গোটা রেলওয়ে লাইনের জন্য টেন্ডার আনুমানিক 200 কোটি টাকার। আমায় বলেছেন টেন্ডার দেখিয়ে দিলে 1% আমার। কিন্তু কোনো কারণেই যত টাকার লোভই দেখাক না কেন আমি আমার ইমান বেচব না।
কিছুতেই না। 27 আগস্ট 1984। আমি রাজি হলাম না, কিন্তু মনে হচ্ছে আমার কলিগ সত্যেন্দ্র ভূষণ আদেশ স্যারের প্রস্তাবে রাজি হয়ে গেছে। কালকে টেন্ডার জমা করার শেষ দিন। পরশু থেকে গণেশ চতুর্থীর ছুটি। ছুটির পরে আবার অফিস খুলবে 14ই সেপ্টেম্বর। সেদিনই খোলা হবে টেন্ডার। আমি সব সময় টেন্ডার বাক্সের উপর নজর রাখছি, কিন্তু কোনো অফিস টাইমের বাইরে কি করব মাথায় ঢুকছে না। 28 আগস্ট 1984। গতকাল রাত্রেই টেন্ডার বাক্স খোলা হয়েছিল। আমার কাছে অকাট্য প্রমাণ আছে। সত্যেন্দ্র অফিস ছুটি হবার পরেও বেরোচ্ছিল না দেখে আমি বাড়ি যাবার অছিলা করে বাথরুমে লুকিয়ে পড়লাম। 7টার সময় অফিস যখন শুনছান, তখন টেন্ডার বাক্স যেখানে রাখা থাকে তার উল্টো দিকের অফিসের টেবিলের পিছনে লুকিয়ে বসে পড়লাম। 7:30টার সময় সত্যেন্দ্র অফিস থেকে বেরিয়েছে, টেন্ডার অফিসের ঘরে ঢুকলো। তালা খুলে দিল দারোয়ান শিবপূজন। আমার সন্দেহ ছিলই। ক্যামেরা সাথে নিয়ে এসেছিলাম, ছবি তুলে রেখেছি। ফেরার পথে আর্জেন্ট ডেভেলপ করতে দিয়ে এসেছি, আজ পাবো হাতে। কিন্তু মুশকিল হলো, বেরোনোর সময় শিবপূজন আমাকে দেখে ফেলেছে। দেখি আগে ছবি হাতে পাই, তারপরে জিএম এর কাছে যাব কাল সকালে। সত্যেন্দ্র, আদেশ স্যার, এদের কারোর চাহনিটা ভালো দেখাচ্ছে না। আমার মনে হচ্ছে প্রাণের ভয় আছে। 29 আগস্ট 1984। আজ জিএম স্যারের বাড়িতে গিয়েছিলাম সব সাক্ষ্য প্রমাণ নিয়ে। উনি ধৈর্য করে সব শুনে বললেন ছবিগুলো ওনাকে দিয়ে যেতে। ছুটির পরে অফিস খুললে উনি ব্যবস্থা নেবেন। সব ঠিক আছে, কিন্তু মনটা খুঁতখুত করছে। জিএম স্যারের বাংলো থেকে ফেরার পথে দেখি আদেশ স্যারের গাড়িটা ওই দিকেই যাচ্ছে। গাড়িতে সত্যেন্দ্রও আছে। আচ্ছা, এরা সব একসাথে কোনো ঘোটালা করছে না তো? তাহলে তো আমার মহা বিপদ। আমার কাছে ছবির এক্সট্রা কপি আছে, ওরা জানে না। কি করব বুঝতে পারছি না। পুলিশে যাব? যাই হোক, ঠিক করেছি আজ এই ডায়েরি আর ছবিগুলো ভালো করে লুকিয়ে রাখবো। যদি আমার কিছু হয়ে যায় তাহলে আরতিকে বলে রাখবো পুলিশের কাছে যেতে। আরতির টিকিট কেটে রেখেছি, পরশু ওকে বাড়ি পাঠিয়ে দেব। এখানেই ডায়েরির এন্ট্রি শেষ। কাগজপত্রগুলো বের করে দেখি ওর মধ্যে সাদা কালো কতগুলো ফটো রয়েছে। একটু অস্পষ্ট আর গ্রেইনি হলেও বোঝা যাচ্ছে মোটামুটি। এগুলোই তাহলে ওই ফটো। এছাড়াও কতগুলো টেন্ডার ফর্মের ফটো আছে। করিতকর্মা ছেলে বলতে হবে, বেশ আটঘাট বেঁধে কাজ করেছিল। সারাদিন চিন্তা কেটে গেল। কি করব বুঝতে পারছি না। মানে বেস্ট কোর্স অফ অ্যাকশন কি হবে? সন্ধে নাগাদ ঠিক করলাম কাল শনিবার, কাল লোকাল থানায় যাব। এইসব ভুতুরে ফোনের গল্পটা তো ওদের বলা যাবে না, অন্য গল্প বলতে হবে। ঠিক করলাম বলবো কোমরের পিছনের পাথরটা হঠাৎ খুলে পড়ে যাওয়ায় আমি এই প্যাকেটটা হাতে পাই। ডায়েরিটা কৌতূহলবশত পড়ার পরে আমার মনে হলো ব্যাপারটা পুলিশে রিপোর্ট করা দরকার, তাই জিডি করতে এসেছি। সেই মতো পরের দিন যখন থানায় গিয়ে রিপোর্ট করলাম, তখন ডায়েরির লেখা দেখে ওখানে তো শোরগোল পড়ে গেল। ফাইল ঘেটে দেখা গেল বিপিন আর আরতি সিংয়ের কেসটা এখনো আনসলভ হয়ে পড়ে আছে। এটার একটা হিল্লে হবার সম্ভাবনা দেখা যাওয়ায় ওরা খুব দ্রুত নড়ে চড়ে বসল। পুলিশ খুব দ্রুত তদন্ত শুরু করলো। চাঞ্চল্যকর কেস, প্রায় 30-32 বছর আগেকার খুনের কেস রিওপেন হয়েছে। ডায়েরিটাকে পুলিশ প্রায় ডাইং ডিক্লারেশনের মর্যাদা দিচ্ছে, কিন্তু বডি অফ এভিডেন্স, অর্থাৎ যারা খুন হয়েছে বলে পুলিশ দাবি করছে, তাদের বডি খুঁজে পাওয়া যায়নি। তাই কেসটা দানা বাঁধছে না। একমাত্র আমিই জানি লাশ কোথায় আছে, কিন্তু সেটা তো আর ডায়েরিতে লেখা নেই। আর আমিও তো পুলিশকে গিয়ে বলতে পারছি না, তাহলে পুলিশ আমাকে নিয়ে টানাটানি শুরু করবে। যারা খুন হয়েছে তারাই আমায় ফোনে এসে বলে গেছে এইসব গাঁজাখড়ি কথা পুলিশ তো আর বিশ্বাস করবে না। অগত্যা তাই একদিন সকালে বান্দ্রা স্টেশনের একটা সরকারি পে ফোন থেকে একমাত্র বান্দ্রাতেই গোটা দুয়েক ফোন সচল আছে দেখেছি। বাকি সব বুথ এই মোবাইল ফোনের আগ্রাসনের জন্য বন্ধ হয়ে গেছে। থানায় ফোন করে টিপ দিয়ে দিলাম,
লাশের ঠিকানা পেতে গেলে করঞ্জাদি আর ভিনেরের স্টেশনের মাঝের পরিত্যক্ত জল ট্যাঙ্কিগুলো সার্চ করুন। 3 দিনের মধ্যে পুলিশ দুটো কঙ্কাল উদ্ধার করলো। 2 মাসের মধ্যে জেনেটিক টেস্টিং করে আইডেন্টিটি কনফার্ম হলো ওগুলো বিপিন আর আরতি সিংয়ের কঙ্কালই বটে। এর জন্য বিপিন আর আরতির বাবা মায়ের জিনের নমুনা জোগাড় করতে হয়েছিল বলে একটু দেরি হলো। এবারে কেস ফাইল হলো। সত্যেন্দ্র ভূষণ আর আদেশ গ্রেপ্তার হলো প্রথমে। তাদের জেরা করে জানা গেল এই টেন্ডার চক্রের মধ্যে জিএম, এজিএম, পারচেস অফিসার আদেশ শর্মা, ইঞ্জিনিয়ার সত্যেন্দ্র ভূষণ, দারোয়ান শিবপূজন সবাই জড়িত ছিল। যে ভাড়াটে খুনিদের ওরা বিপিনকে খুনের সুপারি দিয়েছিল সে কোনো অসুবিধায় পড়ে বিপিনের সাথে সাথে আরতিকেও খুন করে। তাদের আর এতদিন পরে কোনো হদিশ পাওয়া যায়নি। বাকিদের মধ্যে জিএম সাহেব অলরেডি কিছুদিন আগেই মরে বেঁচেছেন। বাকিদের সবার ক্রিমিনাল কনস্পিরেন্সি টান্টামাউন্ট মার্ডারের দায় যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেল। 6 মাসের মধ্যে সব কার্যক্রম সমাপ্ত। এদের মধ্যে সত্যেন্দ্র ভূষণ ছাড়া সবাই রিটায়ার্ড এখন। অবশ্য অভিযুক্তরা এবারে উচ্চতর আদালতে গেছে, কিন্তু সেখানে ওদের রেহাই পাওয়ার সম্ভাবনা কম, কারণ শিবপূজন এবারে রাজসাক্ষী হয়ে গেছে। যেদিন পুলিশ ফাইনালি সব সাক্ষ্য প্রমাণ সহ কোর্টে কেস ফাইল করলো সেদিন শেষবারের মতো ফোনের রিং হলো রাত ঠিক 12টায়। শুধু 2টো মাত্র শব্দ মর্স কোডের মাধ্যমে শুনতে পেলাম, থ্যাংক ইউ। এরপরে চিরতরে স্তব্ধ হয়ে গেল ওই ফোন। আরও প্রায় 3 মাস ছিলাম ওখানে, আর কোনো দিন বাজেনি ওই টেলিফোনটা। শুনছিলেন হিমাংশু চৌধুরীর লেখা টেলিফোন অন্তিম পর্ব। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, এবং গল্পের কোন অংশটি আপনাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটা জানাতেও ভুলবেন না। কিন্তু গল্পটি ভালো লাগলে একটি লাইক করে আমাদের পাশে থাকুন। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী পর্বে নিয়ে আসব আরও একটি রোমহর্ষক গল্প। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।